বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার যেটা আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন বারবিটার সাবেক মহাসচিব হাবিবুর রহমান এবং আমার ডানে রয়েছেন ফিনেস অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক শেখ মোহাম্মদ দানিয়াল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা বিগত সরকারের একেবারে শেষ ভাগে সে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের এক সমাবেশে দেখলাম যে ব্যবসায়ীরা বলছেন যে তারা চাপ পেয়েছেন বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীর কাছ থেকে, তাতে আগামী কয়েক বছর কিছু না হলেও তাদের চলবে, এমনকি 14 বছর কিছু না হলেও চলবে, তারা চলতে পারবেন। অন্তত কেউ কেউ তো বলেছেন, আপনারা সবাই শুনেছেন, গোটা দেশবাসী শুনেছে। পরিস্থিতি বদলে গেছে অল্প কয়েকদিনের মাত্রই। বাট আমি আপনাদের কাছ থেকে একটু বুঝতে চাই যে খানিকটা মাসখানেকের বেশি সময় গেছে, সামান্য কেমন বোধ করছেন আপনারা এখন দেশের অর্থনীতির হালচাল, ব্যবসা বাণিজ্য কেমন ছিলেন, কেমন আছেন? ধন্যবাদ। কেমন থাকতে চান? রূপান্তরের পথে হাঁটা বাংলাদেশের এই আজকের এই মুহূর্তে আপনার সাথে এসে ছাত্র জনতা যারা এই আন্দোলনের সাথে ছিল, যেসব ছাত্র মারা গেছে, জনতা মারা গেছে, তাদের সবার প্রতি রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনার প্রশ্নটা যেটা করছেন, এই জিনিসের ব্যাপারে টোটাল এই বক্তব্য দিতে গিয়ে আমি একটা জিনিস মনে করি, এই পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে, যতগুলো বিপ্লব, গণবিপ্লব, জনবিপ্লব, সব অভ্যুত্থানকে এবার এই বাংলাদেশের এই অভ্যুত্থান কিন্তু মানে ছাড়াই গেছে। জুলাই আগস্ট মাসে যে সংগঠিত আমাদের মুক্তিকামী মানুষের যে মৃত্যুকে উপেক্ষা করে আমাদের তরুণদের বিজয় এবং তরুণদের রক্ত এবং নেতৃত্ব লেখা এই ইতিহাস এই পৃথিবী অনেকদিন মনে রাখবে। এটা কিন্তু নতুন একটা ইতিহাস হইল। এখন কোন প্রেক্ষাপটে হয়েছে, কেন হয়েছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে আমাদের করণীয় কী ছিল বা আমরা কি করতে পারছি, বিষয়টা হচ্ছে এরকম। এই পট পরিবর্তনের এই সময়টাতে আমরা এসে যখন দেখছি যে যখন একদিকে গুলি হচ্ছে আর আমাদের ব্যবসায়ীরা, আমি আপনার শোতে আগেও বলছি যে ব্যবসায়ীদের এই রাজনীতিকরণ যেটা, মানে বিশেষ করে FBCCI ভিত্তিক যে রাজনীতি, মানে প্রধানমন্ত্রীকে আপনাকে লাগবে, বারবার লাগবে, এটা আমি কিন্তু আপনার শোতে বলে গেছি, এটা আমরা কোনোভাবেই কাম্য ছিল না। সেদিন অনেক জোরে বলতে পারি নাই, হয়তো আজকে বললেও অনেকে মনে করবেন যে না উনি মনে হয় আজকে সাহস পেয়েছেন, রং পাল্টালেন। আগে আমার একটা শোতে আপনি ওখানে লেখা ছিল রং পাল্টা হচ্ছে কিনা, রং পাল্টাচ্ছি না। আসলে ওই সময়টাতে আমাদের অবস্থা খুব খারাপ যাচ্ছিল, ইকোনমিক অবস্থা। আমরা যারা এবং এই চামচা এবং আপনার শোতে আমি বলছি যারা দালালি করছো, যারা ব্যাংক এই লুটেরা, যেটা বলবো আপনার শোতে আমি বলে গেছি, একটা পরিবারের 7টা ব্যাংকের মালিক। হোয়াট ইজ দিস? এটা কোন অর্থনীতি এটা? এবং শুধু ওনাদের আত্মীয় স্বজনরা লোন পাবে, ব্যবসা করবে, আমরা যারা সাধারণ ব্যবসায়ী তারা এই সুবিধা পাবো না। এগুলো কিন্তু সব কথা আমরা আগেই বলছি। এর মধ্যেও আমাদের ওই চামচাগিরি করার, যে দালালি করার প্রবণতা কোনোভাবেই কাটায় উঠে নেই আমাদের, বিশেষ করে আমাদের ব্যবসায়ীরা। এবং এই ব্যবসায়ীরা আবার রং বদলানোর কথা যেহেতু বললেন আপনি, FBCCI যিনি সভাপতি, উনি আবার দেখি এখন এদিকে নড়তেছে, ওইদিকে যায়, এদিকে যায়, উনি এখন আবার সুর পাল্টাচ্ছে। হোয়াট ইজ দিস? এইটাই কি দেশ? আপনার নিজস্ব কোনো আপনি ডিগনিটি নাই, আপনি যেটা সত্য সেটা বলবেন। এবং লিটারেলি গত এই 17 বছরের যেই গল্প, সেই গল্পের সবচেয়ে বেশি ক্ষতি করছে ব্যবসায়ী এবং চামচারা। কেন? তোষামত করে 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 ওনাকে বারবার মনে করাই দিছে ইউ আর দ্য অনলি, আপনি একজন শুধু। আমরা কিন্তু আপনার সাথে বারবার করে বলছি যে সব কিছু শেষ আছে। এবং এই যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে একটা জিনিস স্পষ্ট, আন্দোলন তো ছিল অবশ্যই, বাট এটা আন্দোলনের চেয়ে বেশি মাত্রায় ছিল, এটা আল্লাহ প্রদত্ত ছিল। আল্লাহ প্রদত্ত ছিল এই কারণে বলছি যে আল্লাহ দেখতেছে সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে, সীমা অতিক্রমকারীকে আল্লাহ পছন্দ করেন না। আলটিমেটলি ঘটনা কিন্তু সেটাই হয়েছে। আমরা ব্যবসায়ীরা, আমরা ব্যবসা করব, সঠিক পথে থাকবো, আমরা কাস্টমস, ব্যাট, NBR আমাদের পক্ষে থাকবে, ব্যাংকিং সেক্টর আমাদের পক্ষে থাকবে,
দেন আমরা স্মুথলি ব্যবসা করব। কিন্তু এখন দেখা গেছে কি যে দল করবে সে শুধু ব্যবসা করতে পারবে, যে দল করবে সে লোন পাবে। আমরা যারা সাধারণ ব্যবসায়ী 5 কোটি টাকা লোন পাইলে পাইতাম না, আপনার সাথে আগেও বলছি, বাট ওনারা 5,000 কোটি টাকা লোন নিচ্ছে, 1,000 কোটি টাকা লোন নিচ্ছে। এইভাবে তো দেশ চলতে পারে নাই। আজকে এসে মনে হচ্ছে এখনো টু আর্লি টু কমেন্ট কি হবে ভবিষ্যৎ, বাট আমরা একটা আশার আলো তো দেখছি নিশ্চয়ই, এবং সেই আশার আলোটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য। ব্যবসার মানে যে আশার আলো দেখছেন সেটা কি এই কারণে দেখছেন যে আগের সরকার বিদায় হয়েছে সেই কারণে, নাকি আগের সরকার বিদায় হয়েছে এবং নতুন সরকারের পারফরমেন্সের কারণে? পারফরমেন্সটা এখনো বুঝে উঠতে পারি না। না আমরা আগের সরকার যেহেতু যত দিন যাইতো, আমরা তো একদম শেষ 2 মাস আগে নির্বাচন, ওই নির্বাচনটাও যদি সুষ্ঠুভাবে করা যেত, 1টা 2টা 3টা 4টা, আপনি 4টা নির্বাচন একই রকম করে একই ডিজাইন করে, এবং একটা পৃথিবীর বিখ্যাত একটা দেশকে আপনি ইগনোর করে আপনি সব কিছু চালিয়ে নিয়ে যাবেন, এটা কোনোভাবে কাম্য ছিল না। সেই জন্য আমরা আজকে এসে এই পর্যায়ে মনে করি যেটা ওনাদের পারফরমেন্স নিয়ে আমরা এখনো মন্তব্য করার সময় আসে নাই। আমরা তবে আমাদের কাছে একটা সত্যি কথা, এই যখন এই পট পরিবর্তন হলে রূপান্তরিত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, আমাদের কাছে একটা অপশন ছিল ডক্টর ইউনূস, এবং উই আর প্রাউড টু বি এ চিটাগনিয়ান, হি ইজ অলসো চিটাগনিয়ান। আবার গোপালগঞ্জের মতো শুরু করলেন না? না, আমি চিটাগনিয়ান হিসেবে এটা আমি বলতে পারি। দানিয়েল চিটাগনিয়ান। জি, ও হি ইজ অলসো চিটাগনিয়ান। বিষয়টা হচ্ছে এরকম, এখন ওনার পরে 1 2 3 4 5 6 10 পর্যন্ত কোনো অপশন ছিল না আমাদের কাছে, মানে এই জাতির কাছে আর কোনো অপশন ছিল না। আমরা ওনার দিকে তাকিয়ে আছি সবাই, যে উনি হয়তো আমাদের জন্য আন্তর্জাতিকভাবে আমাদের সুনাম অর্জন করার জন্য ইট ইজ দ্য বেস্ট চয়েস অফ আস। থ্যাংক ইউ। আমি আবার আপনার কাছে আসবো। শেখ মোহাম্মদ দানিয়েল, আপনার কাছ থেকে শুনতে চাই কেমন ছিলেন, কেমন আছেন। আমি জানি আমাদের প্রত্যেকেরই স্টোরি আছে, আপনারও স্টোরি আছে, স্পেশালি আপনাদের ইন্স্যুরেন্স নিয়ে একেবারে শেষের দিকে এসে কী হলো সেটাও, যেমনটা ওই যে রমান উল্লেখ করছিলেন যে একই পরিবারের কাছে 7টি ব্যাংক, তা আমরা দেখেছি যে ব্যাংকের মালিকানা, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা কিভাবে পরিবর্তন হয়ে গেছে। তো একটু শুনতে চাই। থ্যাংক ইউ চিলু ভাই। চাচা যা বললেন আসলে খুব সুন্দর, কথা শুনতে ইচ্ছে করছিল। আমার কথা বলার থেকে আমার মনে হয় কথা শুনতে বেশি ভালো লাগছে। বাট আপনার ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন ছিল যে কেমন আছি এবং কেমন ছিলাম। তো আসলে দেখেন, একটা স্টোরি, ছোট একটা উদাহরণ দিয়ে বলি, যে একজন যদি গার্মেন্টস ফ্যাক্টরি করে, সে 50 কোটি টাকা বা 100 কোটি টাকা লোন নিয়ে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করলো, তার 200 কোটি টাকা সে টার্ন ওভার। বছরের শেষে সে হয়তো বা 4-5 কোটি টাকা তার ব্যাংক লোনের অ্যাডজাস্টমেন্টের শর্ট পড়ছে, বা প্রথম দিকে দিতে পারছে কারণ প্রোডাকশন ভালো, মেশিন নতুন। পরবর্তী দিকে দেখা যাচ্ছে যে তার যে রিপেমেন্ট ওখানে 4-5 কোটি টাকা শর্ট। তো তখন দেখা যায় কিছু চালাক বুদ্ধিমান কিছু ব্যাংকার আছে যারা বলে যে একটা কাজ করেন, আপনি আরেকটা ইউনিট করেন, তা আরেকটা ইউনিট করেন, ওভার ইনভয়েস করেন, এই করেন সেই করেন, করে একটা আরও 100 কোটি টাকার প্রজেক্টকে 200 কোটি টাকা দেখায় করে ফেলে। বাইরের থেকে আমরা কি দেখছি? উন্নয়ন। একইভাবে আমাদেরকে উন্নয়নের একটা স্টোরি কিন্তু দেখানো হয়েছে। এই পদ্মা সেতু বলেন, আমাদের চট্টগ্রামে যে টানেল আছে, টানেল আছে, আমি বলছি সেলফি টানেল। তো এই সেলফি টানেলে আল্লাহর রহমতে কিছুদিন আগে পড়লাম যে 30 লক্ষ টাকা ব্যয় হচ্ছে প্রত্যেক দিন, যে জায়গায় টোল কালেকশন হচ্ছে 12 লাখ টাকা। তো এই ধরনের অ্যানালিসিস যদি আগের থেকে না করে মেগা প্রজেক্টগুলি করা হয়, দেখেন আমাদের যে এখন ফরেন ডেট আছে 150 কোটি টাকার মতো যে ফরেন ডেট আছে, তার মধ্যে কিন্তু 40% নেওয়া হচ্ছে আপনার বাজেট সার্ভিসিংয়ের জন্য, এবং বাকি টাকাটা কিন্তু নেওয়া হচ্ছে মেগা প্রজেক্টের জন্য। সো মেগা প্রজেক্ট করাটা ভালো, ডেফিনেটলি উন্নয়ন করা উচিত, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হওয়া উচিত, বাট অ্যাট হোয়াট কস্ট? আলটিমেটলি কিন্তু এই যে জেনারেশন যারা আজকে রাস্তায় নেমেছে, সরকার বিরোধী বা আপনার মেরিট বেসড যারা প্রোটেস্ট করেছে, ওনাদের ঘাড়ে কিন্তু এই টাকাটা যাচ্ছে। লাইবিলিটি কিন্তু ইজ মুভিং ফরওয়ার্ড, লাস্ট জেনারেশন ইজ নট গোইং টু পে ফর ইট। অ্যান্ড আনফর্চুনেটলি কেন ব্যবসায়িকরা আগে কোনো কথা বলতে পারে নাই? যেরকম ধরেন আমরা হয়তোবা ওপেনলি সরকারের বিপক্ষে কোনো কথা বলার সাহস পাইনি, কারণ বাংলাদেশ হ্যাড বিকাম আ কালচার অফ বেসিকলি অলিগার্কস, যে অল্প কিছু মানুষ তাদের হাতে এত ক্ষমতা। চাচা এত সুন্দরভাবে বললেন যে কতগুলি ব্যাংক একটা পরিবারের হাতে যদি চলে যায়, তখন আসলে ক্রিয়েটিভিটির আর কোনো জায়গা নেই। এই আপনি যেটা বললেন আমাদের পার্সোনাল ব্যাপারটা, পার্সোনাল স্টোরি, যেখানে সোনালী লাইফের কাহিনীটা যদি বলে, আপনি শুরু থেকে দেখে এসছেন কোম্পানিটা 2013-তে আমাদের হাতে গড়া কোম্পানি।
এবং আমরা তখন মাত্র ইউনিভার্সিটি শেষ করে দেশে ফেরত আসি এবং আমাদের হাতে করা কোম্পানি বলতে আমাদের মুরব্বীরা আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে মন মতো একটা কোম্পানি বানাও এবং মন মতো কোম্পানি বানানোর জন্য যে ধরনের কালচার দরকার, যে ধরনের ক্যাম্পাস দরকার, সব কিছু আমরা বানিয়েছি। এবং যখন কোম্পানিটা ফ্লারিশ করার সময় আসলো, এটা মানুষের চোখে পড়ে গেল। কারণ কালচারটা এমন হয়ে গেল যে আপনি কোনো কিছু বিল্ড করার জন্য ইন্সপিরেশন না নিয়ে যেই জায়গাটা পছন্দ, যে কোম্পানিটা পছন্দ, ওইটাই দখল করে ফেলেন। এবং এই দখল করার জন্য কিন্তু যেভাবে চাচা বললেন যে অনেকগুলি ব্যাংক একটা কোম্পানির কন্ট্রোলে গেছে, আমাদেরও কোম্পানি কিন্তু একইভাবে স্টেট কিছু ফাংশনারিজদেরকে ব্যবহার করে কিন্তু দখলদারির দিকে চলে যাচ্ছিল। এবং এটা এখনও কিন্তু ইট ইজ অ্যাট রিস্ক। কারণ আমাদের যে বিউরোক্রেসি আছে, এই বিউরোক্রেসি ইজ বিল্ট ইন সাচ এ ওয়ে, জিলু ভাই, আই হ্যাভ রিটেন অ্যাবাউট দিস ইন দ্য পাস্ট, যে আমাদের যে সিভিল সার্ভিসটা সবাই যে খারাপ তা তো না, দেয়ার আর সাম ব্রিলিয়েন্ট মেন অ্যান্ড উইমেন অ্যাক্রস দ্য বোর্ড, বাট আনফর্চুনেটলি আমরা এটা কিন্তু ব্রিটিশদের থেকে পেয়েছি এবং তাদের সিভিল সার্ভিস অ্যান্ড বিউরোক্রেসি ওয়াজ ডেভেলপড টু রুল আস, whereas আমাদের দরকার সিভিল সার্ভিস হু উইল সার্ভ দ্য নেশন। আমি যখনই একজন বড় কর্মকর্তা, সরকারি কর্মকর্তার অফিসে যাই, যেতে হয়, আমরা ব্যবসায়িক, আমাদের যেতেই হয়, গেলে কিন্তু আমার মনে হয় আমি আমার বাবাকে যতটা সম্মান করি, আমার দাদাকে যতটা সম্মান করেছি, তার থেকে বেশি সম্মান কিন্তু ওখানে দিচ্ছি। পীর আউলিয়ার শহর আমাদের চট্টগ্রাম। সেটা আর্টিফিশিয়াল। ইয়েস, এবং ইউ আর বেন টু, ইউ আর ফোর্স টু, উই আর দ্য স্লেভ অ্যান্ড দে আর দ্য লর্ডস। আপনি যদি আপনার বলার এই সাহস, আমার এই স্বাধীনতা নাই একজন আপনার সেক্রেটারিকে যে আপনি যেটা বলছেন এটা আপনার আইনের বিরুদ্ধে কথাটা বলছেন, এই কথা বলার কিন্তু আমাদের সাহস নাই। And I'm proud to say today, or at least I'm not afraid to say today, that this is the reality that I've been living in the past 11 years. এইভাবে যদি আমাদের কন্টিনিউশন হয়, সিভিল সার্ভিসে যদি চেঞ্জ না আসে, যদি বাংলাদেশে আসলে আপনি ভালো একটা চেঞ্জ দেখতে চান, সিভিল সার্ভিসে চেঞ্জ আনতে হবে। আপনার এখনও সিভিল সার্ভেন্ট এমন আছে, সিনিয়র সিভিল সার্ভেন্টস আছে, যারা এখনও কিন্তু ওই আগের সরকারের যে কালচারটা, হস্টাইল টেক ওভারের যে কালচারটা, এখনও কিন্তু ওইটাকে কন্টিনিউ করছে। এবং এই সরকারকে তো মিসগাইড করছে। আপনি গার্মেন্টসের অবস্থা জানেন যে এগুলি কিন্তু ক্রিয়েটেড ক্রাইসিস। এই প্রশ্নটা আপনি যেহেতু তুললেন, যেতে চাইছিলাম, আমি একটু দানিয়েলের কাছ থেকে শুনে আপনার কাছে আসছি। এই যে এখন এক ধরনের দখলদারিত্ব চলছে বা এই যে আনরেস্ট চলছে, আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে দেখছি, আশুলিয়াতে, সাভারে, বিভিন্ন জায়গায়, মানে কি হচ্ছে আসলে? দেখেন, একটা খুব হচ্ছে, কেন হচ্ছে? জি, একটা খুব ইন্টারেস্টিং ডিমান্ড এখানে দেখেন, যদি বেতন না পেত তাহলে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল যে কোনো ফ্যাক্টরি বেতন দিচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না, তখন এটা আপনি চাহিদা করতে পারেন, আপনি রাস্তায় নামতে পারেন, এটা স্বাভাবিক, আই আন্ডারস্ট্যান্ড। এখন হঠাৎ করে একটা প্রশ্ন, একটা জোর করে একটা জিনিস বসানো হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে যদি 700টা ওয়ার্কার থাকে, তার মধ্যে যদি 600টা মেয়ে লোক কাজ করে থাকে, এসে বলছে যে না, এখানে 350 ছেলে হতে হবে, 350 মেয়ে হতে হবে। বাট ফ্যাক্ট রিমেইনস দ্যাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি এমন একটা সেক্টর বাংলাদেশে যেখানে 100% রিক্রুটমেন্ট হয় বেসড অন মেরিট। এখানে কিন্তু আপনার ছেলে না মেয়ে, আপনি নাকি মাঝখানের কোনো জেন্ডার, এটা আমাদের ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনাকে যখন ফ্যাক্টরিতে আসবেন, আপনাকে টেস্ট করা হবে, আপনাকে দেখা হবে যে আপনি পার মিনিটে কয়টা আপনি স্টিচ করছেন, কত ভালোভাবে করছেন, কয় রকমের আপনি মাল্টি টাস্ক করতে পারেন কিনা। তো যদি আপনার ওইসব স্কিলস থেকে থাকে, আপনাকে নিয়োগ দেওয়া হবে। ইট ইজ সিম্পল এজ দ্যাট। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি ওদেরকেই নিব যারা আমাকে প্রোডাকশন দিবে, আমি তো চেহারা দেখে নিব না। তো এইখানে জেন্ডার বেস যে কথাটা আসছে, এটা এক্সট্রিমলি একটা আর্টিফিশিয়াল একটা বিষয়। কারণ এখানে মেয়েদের সংখ্যাটা বেশি কেন, আপনার যেগুলি ট্রেনিং ইনস্টিটিউট আছে ওখানে মেয়েরাই বেশি যাচ্ছে, মেয়েরা বেশি যে ট্রেন আপ বেশি হচ্ছে, এই কারণে মেয়েরা চাকরি পাচ্ছে। এখন যদি ছেলেরা যদি ট্রেন আপ হয়, তাদের স্কিল যদি ভালো হয়, আমার কাছে যদি একটা মাল্টি স্কিল যদি একটা ছেলে অপারেটর আসে, তার স্কিল লেভেল যদি বেশি হয় একটা মেয়ের থেকে, আমি স্বাভাবিকভাবে ওই ছেলেকে নিব, দের ইজ নো ডাউট। কিন্তু যদি মেয়েটার স্কিল বেশি হয়, তাহলে কি আমি মেয়েটাকে নিব না? তো প্রশ্ন হচ্ছে, সারা দেশে মেরিট নিয়ে আমরা ঝগড়া করছি যে মেরিট বেসড রিক্রুটমেন্ট হওয়া উচিত, তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি জেন্ডার বেস কেন রিক্রুটমেন্ট করব? এবং এখানে আরও কিছু জিনিস, নতুন যেসব জিনিস ঢুকানো হচ্ছে, এইগুলি এই যে ভাঙচুর হচ্ছে, ফ্যাক্টরিগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা দের ইজ আ ভেরি হিডেন বাট ভেরি রিয়েল থার্ড পার্টি ইনভলভড হিয়ার। এটা বোঝা যাচ্ছে, হয়তো বা আই এম নট ইন্টেলিজেন্ট এনাফ টু টেল ইউ যে কারা এটা করছে, বাট ডেফিনেটলি দের আর সার্টেন পিপল।
এবং আপনি যদি দেখেন ভালো করে যেই ধরনের রেসপন্স ফ্রম গভর্নমেন্ট এজেন্সিস হওয়া উচিত ছিল রাইট অ্যাট দ্য মোমেন্ট যখন এইসব ঘটনা ঘটে তখন কিন্তু ইমিডিয়েট রেসপন্সটা হয়নি। এবং দিস গোজ টু শো যে আমি আগে যে কথাটা বলছিলাম যে এখনো কিন্তু অনেক সিভিল সার্ভিসের মধ্যে অনেক মানুষ আছে যারা হু আর স্টিল প্যান্ডারিং টু দ্য নাও আউস্টেড লিডারশিপ অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। এবং যতক্ষণ এই জিনিসটাকে আপনি ক্লিয়ার করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত একটা নতুন সরকার কিন্তু সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে না আনফরচুনেটলি। হ্যাঁ, আসলে যে বিষয়টা অবতারণা করলেন সেটা আসলে কঠিন। আমার মনে আছে যেদিন 6 তারিখ আমাদের আমাদের বন্ধু, মানে আমি এটা একটু বুঝতে চাই যে ধরেন যে একজন বিজনেসম্যান করাপ্ট অলিগার্সের কথা দানিয়েল বললেন এবং কি পরিমাণ লুটপাট করেছেন, দেশের টাকা বাইরে পাচার করে দিয়েছেন, আরও 101টা দোষে থাকতে পারে। কিন্তু যখন একটা শিল্প এবং শিল্পে যখন হাজার হাজার মানুষ কাজ করে তাদেরও তো চাকরিটা প্রয়োজন, কাজটা প্রয়োজন, শিল্পটা টিকে থাকা দরকার। সেটা আসলে আমরা সবসময় অনুধাবন করতে পারি কিনা, বা দানিয়েল যেটা বলছেন যে হয়তো বেতনটা ঠিক মতো দেওয়া হচ্ছে, তারপরে তো এইরকম পরিস্থিতি তৈরি হওয়ার কথা না, হচ্ছে কেন? বিষয়টা হচ্ছে ওই প্রথমে শুরু যেভাবে করছিলাম ওখান থেকে শুরু করে আবারও যে রূপান্তরিত বাংলাদেশ আজকে অনেক, তার মধ্যে পুলিশের একটা বিশাল গ্যাপ আছে, পুলিশের মুভমেন্ট নেই, বা টোটাল পুলিশের মুভমেন্ট নেই। সেনাবাহিনী যতটুকু কাভার করতে করতেছে, যেহেতু এই মুহূর্তের অবস্থা যেটা আবারও বলি, আমাদের টোটাল এই মুহূর্তের এই অবস্থা নিয়ে একদম সরাসরি কমেন্ট করে কোনো কিছু আমরা হাসিল করতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশ না থাকার কারণে, পুলিশ 17 বছরে যে রিক্রুটমেন্ট ছিল ওই সব যাদেরকে এখন বের করে দিচ্ছে, আপনি কতগুলো পুলিশ হঠাৎ করে আনবেন? অফিসার লেভেলে ওই জায়গায় আনতে হবে। সেম আপনি ব্যুরোক্রেসি তো সেম কেস, নতুন করে চেষ্টা করা হচ্ছে নতুন নিচের থেকে উপরে তোলার জন্য, কিন্তু কাহাতক আপনি কতক্ষণ পারবেন এটা? এবং সেখানেও ঘুরে ফিরে ছোট্ট একটা অন্য গল্প শুরু হচ্ছে। আপনি দেশের অবস্থা আপনি জানেন, গল্পটা হচ্ছে এরকম, ওরা গেছে আরেকজন আসছে। এটা তো আমরা চাই না, এই রূপান্তর চাই না, কিন্তু আমরা এই রূপান্তর কোনোভাবেই চাই না। আমরা যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা ব্যবসায়ীরা যেটা অলওয়েজ বলতাম যে আমাদের যখন রিজার্ভ ভালো ছিল আমরা কিন্তু প্রত্যেকে বলছি ওকে ফাইন ফাইন, যখন এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চালাই গেছি নিজেরই ভালো লাগছে। কিন্তু ও যেটা বললো যে অ্যাট হোয়াট কস্ট, আমি সেলফি টানেল যেটা আমাদের চিটাগাং, যেটা কোনো কারণে করার দরকার ছিল না। হ্যাঁ, এখন এই মুহূর্তে এটাকে নিয়ে প্ল্যান করা উচিত। যেমন প্ল্যানটা হচ্ছে এটা কক্সবাজার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া উচিত, চাইনিজ হোক অন্য কোনো কোম্পানিকে দিয়ে। মূল জায়গাটা হচ্ছে আমাদের এই যে হঠাৎ করে যে রূপান্তর হলো, এটা তো আসলে অনেকে আবার বললাম এটা কিন্তু আন্দোলনের একটা নর্মাল প্রসিডিওর থাকে যে এই সময়টা এই দাপে এই যে রূপান্তরটা হইলো, সেই রূপান্তরের সময়টা কিন্তু অনেক কম, হঠাৎ একটা অল অফ এ সাডেন। এবং আপনি দেখবেন যেটা বললাম আর কি, আল্লাহ প্রদত্ত, আল্লাহ আপনার মাথায় দিবে, অথবা আপনাকে কেউ গুলি খাবে। ওই লোক হঠাৎ করে গুলি করা শুরু করলো, পুলিশ গুলি না করলে ওই ছেলেটা সাইড মারা না গেলে হয়তো অন্যরকম গল্প হইতে পারতো। যা হয়েছে আল্লাহ করেছে। আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি সব কিছু যে আল্লাহ করে, তার মধ্যে এটা স্পেশালি আল্লাহ করেছে। কারণ কতক্ষণ সহ্যের মাত্রা। এবং আমরা যারা চিটগণী হিসেবে বলি, যেদিন আমি একদম নাম ধরে বলতেছি, এটা ফরেন মিনিস্টার যেদিন, আমাদের ফরেন মিনিস্টার চিটগংয়ের ফরেন মিনিস্টার হাসান সাহেব যেদিন হইল, আমি আমার সবাইকে বলছি এটা হইল না, এটা কিছুই হয়নি। আপনি ইচ্ছে মতো আপনি ফরেন মিনিস্টার বানাবেন, যে ফরেন সার্ভিস সম্বন্ধে কিছুই জানেন না এই লোকটা, সে তার ফরেন মিনিস্টার বানাচ্ছেন, খুব ভালো কথা। শিক্ষামন্ত্রী আমাদের যিনি বানিয়েছেন তিনি হয়তো ডামি কনসেপ্টে অভ্যস্ত ছিলেন, যে ঠিক আছে কাজটা আমি করব, যা করার আমি করব, রাখতে হয় বলে একজন রাখা। ওনার নাম কি, শিক্ষামন্ত্রী, হে মন্ত্রী হোক, আমাদের কোনো আপত্তি নেই। একটা দুর্বল মন্ত্রণালয় দেখ, অন্য কোনো মন্ত্রণালয় দেখ, মন্ত্রী হোক, আমাদের কোনো অবজেকশন নেই, আমাদের উই প্রাউড। দিলেন কোথায়? শিক্ষামন্ত্রী। এই যে প্রবলেম শুরুটা হয়েছে, হয়তো অন্য কোনো প্রবলেম থাকতো বা যে কোনোভাবে হয়তো আল্লাহ চাইছে, এটা আল্লাহ চাইছে, জনগণ চাওয়াচ্ছে, আল্লাহ চাইছে, আল্লাহ, তারপর আল্লাহ আমাদের সবাইকে সহযোগিতা করছে। আজকে যেখানে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এটা অনেক আবার সেই অনেকগুলো যদি কিন্তুর উপর ডিপেন্ড করতেছে। কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি সত্যিকার যদি কাভার করা না যায়, এবং এই যে আজকে টিচার, মা বাবার পরে টিচার, আমি
দুই পক্ষের কথাই বলি, এক পক্ষ বললে তো হবে না। এই টিচারদেরকে আমরা হেনস্থা করতেছি, এখান থেকে তো বেরোতে হবে। টিচার কিন্তু আমরা ছোটোকালে শিখছি যে মা বাবার পরে শিক্ষকের স্থান। এই জায়গায় যদি আপনি টিচারদেরকে ওই সম্মানটা না করতে পারি, এই জাতি কিন্তু মানে আমরা অনেক বেশি আগাইতে পারবো না। আমি আবার একটু আপনার ওই রং বদলানোর গল্পতে যাই, অনেক লোককে দেখছি আপনার এই চেয়ারে বসে অনেক লোককে দেখছি সারাক্ষণ ফেনা তুলতো মুক্তিযোদ্ধা সাজার। অনেক লোককে দেখছি আমি মুক্তিযুদ্ধ করছি বা মুক্তিযুদ্ধের সময় ছিলাম, অথবা আওয়ামী লীগ বলতো না, ওনারা নিউট্রাল লোক, মুক্তিযুদ্ধ করছি। আমি আপনার চেয়ারে বসে দেখছি ওই লোকের একদম স্ট্রেট 5 তারিখের পর 6 তারিখ বলতেছে আমি তো বিএনপি করতাম, ওই একই লোক। আচ্ছা, এটা গেল গিয়ে এর মধ্যে অবস্থা। আমার এখানে অবশ্যই সেই সুযোগ খুব বেশি পাওয়া যায়নি, অন্য জায়গায় হয়তো করেছে। আমি জাস্ট বলতেছি আর কি, মানে টোটাল গল্পটা এরকম ছিল আর কি। তারপর একই লোক 5 তারিখ থেকে 10-15 তারিখ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত রেগুলার গল্প করে গেছে কি বিএনপি তখন রমরম অবস্থা, পল্টনে মিটিং করতেছে বিএনপি, আমরা তো পুরান বিএনপি। আর কয়েকদিন পরে দেখি এই লোকই আবার জামাতের অনুষ্ঠানে গিয়ে দাঁড়াই গেছে। মানে আমাদের চরিত্র যে আমরা যে কত সত্যিকার আমরাই খারাপ, সত্যিকার আমরা যারা ব্যবসায়ী বা আমরা যারা মানুষ বাংলাদেশের, এই জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু পরিবর্তনের যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন কিন্তু অনেক বেশি সুফল পাওয়ার কোনো সুযোগ আমি অন্তত দেখি না। বাট সেখানে আমাদের যেটা জরুরি, যেটা আমরা যারা ব্যবসা করি, আমাদের কিছু সংস্কার দরকার। আসলে আমরা যেটা মনে করি সংস্কার, যেমন আমি আমার গাড়িরটাই বলি, হেতু তার গার্মেন্টস যেহেতু সে যথার্থই বলছে, আমি এক লাইন গাড়ির কথা বলবো, অনেক দিন থেকে বলে আসতেছি, কিন্তু ওখানে আমরা ওই কম্পিটিশনে পারতাম না। নতুন গাড়ি যারা ইম্পোর্ট করেন বা ইন্ডিয়া থেকে যারা ইম্পোর্ট করেন, ইন্ডিয়ার থেকে যে গাড়িগুলো ইম্পোর্ট হয়, তাদের ক্ষমতা ওই সরকারের সাথে অনেক বেশি ক্লোজ ছিল। আমরা যারা পুরাতন গাড়ি আনি 5 বছর পুরাতন যেটা আনি, সেটা আমরা বারবার করে বলতেছিলাম যে যদি এখন 2005 মানে এখন গাড়ি আনতে পারি, 19-এর গাড়ি আনতে পারি, আমরা 19 সাল পর্যন্ত আনতে পারি জাপান থেকে। সেটা যদি 16 সাল পর্যন্ত আনতে পারি, যেটা 3 বছর বাড়ায় দেওয়া হয়, 8 বছর করে দেওয়া হয়, ওই যে গাড়ি $10,000 দিয়ে কিনতেছি সেটা কিন্তু পাবো $3,000 দিয়ে পাবো। দুইটা কাজ হচ্ছে, সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, প্লাস প্রান্তিক জনগোষ্ঠী পরিবহন নিয়ে আর টেনশন করতে হবে না। বারবার করে বলে আসতেছি, কিন্তু ওই ওদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের এই কথা শুনেই না। কারণ আপনি $3,000 গাড়ি পেলে, এটা বাংলাদেশে ডলারের ক্রাইসিস আছে, এই ক্রাইসিসটা কিন্তু মিটে যেত। আমরা গাড়িও পেতাম, আপনি তো কোনো কিছু বন্ধ করে দিতে পারবেন না। এই দেশ চলতে হবে, স্মুথলি চলতে হবে। সাথে ধরেন এটা গেল একটা 10 বছর, এটা এই মুহূর্তে দাবি হচ্ছে 10 বছর করা হচ্ছে এই সংস্কারের জন্য। এই কাস্টমস আপনার সত্যই বলে গেছি, অফিস বন্ধ করে দিচ্ছে কাস্টমসে, বিকাশ তো বন্ধ করে নাই, নগদ তো বন্ধ করেন নাই। এই জায়গাগুলো অনেক বেশি সেন্সিটিভ। এখন আজকের এই বাংলাদেশে যদি পরিবর্তন আনতে হয়, আমাদের ওই ব্যুরোক্রেসি প্লাস নিচের দিকে যারা আছেন অফিসার, একসময় যারা চাকরি করতেন তারা ধরেন সমাজের কাছে ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু এখন যারা চাকরি করছে গত 17 বছর যারা চাকরিতে ছিল, ওই দিন একটা পড়তে ছিলাম 17 বছরের মধ্যে অনেকে নাকি কোনোদিন ব্যাংক থেকে নিজের বেতনই তোলেন নাই। এই চাকরি করেন কিন্তু বেতন তোলেন নাই, দ্যাট ইজ তাদের দরকার ছিল না, এখন টাকা তুলতে হচ্ছে। এই কালচার থেকে বেরোতে হবে। মানে এই যে প্রত্যেকটা সেক্টরে আপনি একটা 500 টাকার আমাদের ধরুন 5 লাখ টাকার একটা ডিউটি সেভ করবে আপনাকে, শুধু 5,000 টাকা নিয়ে। সরকারের কিন্তু 5 লাখ টাকা নষ্ট করলো শুধু 5,000 টাকার বিনিময়ে। 5,000 টাকা দিয়ে সে একটা শব্দ বদলাই দিলে কিন্তু 5 লাখ টাকা ডিউটি কমে যায়। এই জায়গাগুলো ওনারা যদি সঠিক না হয়, হঠাৎ করে তো একদিনে হবে না। সেই জন্য রূপান্তরের যে গল্পটা আমরা শুনতে যাচ্ছি, সেই গল্পে অবশ্যই দরকার সৎ লোক, স্মার্ট লোক। স্মার্ট বাংলাদেশ করতে গেলে স্মার্ট লোক লাগবে। দানিয়েল, একটু আমি আপনার কাছে শুনতে চাই, আপনি বলছিলেন যেটা স্টোরি অফ ডেভেলপমেন্ট বা উন্নয়নের যে বয়ান আমরা শুনেছি, এই উন্নয়নের বয়ানের একটা বড় অংশ ছিল যে বাংলাদেশটা ডিজিটাল হয়েছে, ডিজিটাল বাংলাদেশ। আমি জানি যে ইনফরমেশন টেকনোলজি এগুলো আপনার কাজের একটা বিষয়, আগ্রহের বিষয়। আপনি আসলে কি মনে করেন কতটা মানে যেভাবে বয়ানটা তৈরি করা হচ্ছিল, বাংলাদেশ আসলে সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে আছে? আমার মনে হয় ডিজিটালাইজেশন আর স্মার্ট দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, এবং এই লাইনটা আমরা ব্লার করে ফেলি। আমাদের দেশে ম্যাক্সিমাম সার্ভিসেস ডিজিটাইজ হয়েছে। আপনার শোতে একবার আমি বলেছিলাম
যে এমনও কিছু সরকারি জায়গা আছে যেখানে এখন বলা হয় যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করেন। আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার কমার্শিয়াল ওই অফিসে আবার যেতে হবে, গিয়ে ওই দফতরে গিয়ে যারা যারা অ্যাপ্রুভাল দিবে ডিজিটালি তাদের সাথে কথা বলে এটা অ্যাপ্রুভাল করাইতে হবে। সো এটা ডিজিটাল হয়েছে, স্মার্ট হয়নি। আর স্মার্টের বিষয়টা হচ্ছে ইউ ক্যানট হ্যাভ আ স্মার্ট সিস্টেম উইথাউট ট্রান্সপারেন্সি। আমরা যে উন্নয়নের কথাটা যেটা আমরা এতদিন জানতাম, যেহেতু উই ওয়ার ডিজিটাইজ অ্যান্ড নট স্মার্ট, আমরা খালি উন্নয়নের প্রোডাক্ট দেখেছি বাট কজ দেখিনি। আমি জিলু ভাই আপনাকেও অনেকবার এর আগেও আপনার শোতে বলেছিলাম যে আমাদের ফরেন রিজার্ভ যেভাবে মেকানিজমটা যেভাবে আছে, দিস শুড বি ফ্রি মার্কেট বেসড, কিন্তু এটা বলা হয় ফ্রি মার্কেট বাট ইট ইজ নট ফ্রি মার্কেট। ইট হ্যাজ বিন অলওয়েজ দের ইজ এন ইন্টারভেনশন ফ্রম বাংলাদেশ ব্যাংক। এবং আপনার এটার সাথে আরেকটা জিনিস জড়িত যে এই সরকারের কি কোনো কিছু পদক্ষেপ পজিটিভ কিনা। আমার মনে হয় একটা মারাত্মক পজিটিভ জিনিস বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব নিয়েছেন যে আমরা আর ডলার ব্যাংকের কাছে বিক্রি করব না ফ্রম বাংলাদেশ ব্যাংক, ফ্রম দ্য রিজার্ভ, রাদার উই উইল বাই ফ্রম দ্য ব্যাংক। দিস ইজ এ ভেরি পজিটিভ থিং, কারণ একটা দেশের একটা অর্থনীতি ডিসাইড করতে হবে যে ক্যাটেগরিক্যালি আর উই অ্যান এক্সপোর্ট বেসড ইকোনমি অর আর উই অ্যান ইম্পোর্ট বেসড ইকোনমি। আমরা যদি ইম্পোর্ট বেসড ইকোনমি হয়ে যায় তাহলে আমাদের সকল ব্যবসায়িকদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হওয়া উচিত। কিন্তু যেহেতু বলা হচ্ছে আমরা একটা এক্সপোর্ট বেসড ইকোনমি, তাহলে আপনার ফরেন কারেন্সি শুড বি ডিকটেটেড বেসড অন রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। এখন আপনি দেখেন, আমরা জানি $40 বিলিয়ন আমাদের রিজার্ভ ছিল ইন 2021। কেন ছিল? বিকজ অফ প্যান্ডেমিক। কোভিডের সময় কেউ ভারতে যায় নাই চিকিৎসা করাতে, $20 বিলিয়ন আপনার ওখানে বেঁচে গেছে, তো আপনার ফরেন রিজার্ভ বেড়ে গেছে। এই বেড়ে যাওয়া ফরেন রিজার্ভকে নিয়ে এরপরে আমরা প্রত্যেকটা ব্যাংকের কাছে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে বাংলাদেশ ব্যাংক যেভাবে করে বিক্রি করেছে ডলার রেটটাকে ধরে রাখার জন্য আর্টিফিশিয়ালি, এটা হ্যাজ কজ সিভিয়ার ড্যামেজ টু দ্য কারেন্সি অ্যাজ ওয়েল এজ টু দ্য ইন্ডাস্ট্রিজ অ্যাজ এ হোল। আপনার এখন লাস্ট আই চেক আমাদের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট $13.22 বিলিয়ন অনলি, অ্যান্ড দ্যাট ইজ আফটার অগস্টের শেষে যে আমাদের রেকর্ড আসলো রেমিটেন্স, ওটার পরেও কিন্তু 13.22 আমার নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। তো রিজার্ভ যদি আপনি বিল্ড আপ না করতে চান তাহলে ওইভাবে আপনি চলতে পারেন, ওই হিসাবে যে না আমি ইম্পোর্ট বেস হবো, আমি ডিফল্ট করবো মাসে মাসে। ওই যে ব্যবসায়িকের বুদ্ধিতে যদি আপনি ইকোনমি চালান, ব্যবসায়িক কিন্তু এফিসিয়েন্সি এনে দিতে পারবে জিলু ভাই। ব্যবসায়িক কিন্তু আপনাকে ইকোনমি, একটা টোটাল ইকোনমির, আমি নিজে ব্যবসায়ীর ছেলে, ব্যবসায়িকের নাতি, ব্যবসায়িকের জামাই, আমি বলতে চাই যে কোনো ব্যবসায়িক আপনাকে ইকোনমিক পলিসি দিতে পারবে না। এফিসিয়েন্সি আনতে পারি আমরা, কি কোন জায়গায় প্রসেস ডিলে হচ্ছে ওটা আমরা আনতে পারি, কাট কর্নার করতে পারবো। কিন্তু যদি আমি পলিসি বানাতে যাই, ওই পলিসিটাই হবে যে পলিসিতে আমি 100 কোটি টাকার প্রজেক্ট 200 কোটি টাকা করে প্রিভিয়াস লোনটা আমি সেটেল করে আমি এটাকে জাস্ট পাসিং অন দ্য বাক টু দ্য নেক্সট জেনারেশন। এখন ওটা আমাদের ঘাড়ে আসছে, কয়েকদিন পরে এই ছাত্রদের ঘাড়ে যাবে। সো ওইটা করে তো আসলে দেশের কোনো উন্নয়ন হবে না। ওই উন্নয়ন করে আপনার $40 বিলিয়ন রিজার্ভ যেটা ছিল ওইটা চলে আসলো এখন 13 বিলিয়নে। আর যদি আপনি রিয়েলি স্মার্ট হতে চান তাহলে এটা ট্রান্সপারেন্টলি ডেক্লারেশন দরকার ছিল যে আসলে আমার কতটুকু আমি লোন নিচ্ছি ফর দিস প্রজেক্টস, আমি এই যে স্মার্ট করার জন্য কত টাকা খরচ হলো, এই টাকাগুলি কোথায় গেল। আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রি, ধরেন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বলেন, ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলেন, এমন কিছু ছোট ছোট ব্যবসা চলে আসছে যেগুলি রেগুলেটরের মাধ্যমে মনোপোলাইজ হয়ে গেছে। আপনার একটা SMS যাবে, SMS মার্কেটে যায়, আমার পলিসি হোল্ডার একটা ইন্স্যুরেন্স করলো, তাকে আমি SMS পাঠাবো, মাই SMS কস্ট ইজ লেস দেন $1 বিকজ আই হ্যাভ নেগোশিয়েটেড দ্য ডিল উইথ দ্য টেলকোস। কিন্তু মাঝখানে আরেকটা কোম্পানিকে ঢুকাই দিল, বলল যে না আপনি পাঠান না পাঠান ডাজ নট ম্যাটার, কিন্তু এরাও আপনার পলিসি হোল্ডারকে একটা মেসেজ পাঠাবে, পার মেসেজ কত $8 নাকি কত। তাহলে এই যে বাকি টাকাটা যেটা লাভ করতেছে তারা, ওটার বিনিময়ে আমি বেনিফিটটা কি পেলাম? এই প্রশ্ন করার যদি জায়গা না থাকে, এই ট্রান্সপারেন্সি যদি না থাকে, সরি উই আর নট আ স্মার্ট বাংলাদেশ, এখনো হই নাই। এবং গোয়িং ফরওয়ার্ড অলসো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি আ স্মার্ট বাংলাদেশ, উই নিড টু লুক এট ইট ফ্রম দিস পার্সপেক্টিভ যে ট্রান্সপারেন্সি কীভাবে আমরা আনতে পারি। আমরা দেখলাম এখন ফ্লাড হয়েছে, সো মেনি লাইভস লস, অ্যারাউন্ড 71 লাইভস ওয়ার লস আননেসেসারি। কেন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলি তদন্ত হওয়া উচিত, যে কোথায় থেকে ড্যাম খুলেছে, কেন আমাদেরকে ওয়ার্নিং আগে দেওয়া হয়নি। কিন্তু আমরা ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি যে উনি থাকাতে, চাচা অনেক ভালোভাবে বলেছেন যে বাংলাদেশে হয়তো বা এরকম নেতৃত্ব আমরা অন্য কারোর থেকে পেতাম না।
এইখানে ওনার নেতৃত্বের একটা উদাহরণ আমরা পেলাম যে উনি থাকাতে হয়তো আমরা $1 বিলিয়ন ইমিডিয়েটলি আমরা পেয়েছি। প্রশ্নটা এটা আসে নাই লেজিটিমেসি, প্রশ্নটা আসে নাই ম্যান্ডেট, প্রশ্নটা আসে নাই এই সরকারের কি কোনো ভোট নিয়ে এসেছে কিনা, এই ধরনের প্রশ্ন আসে নাই। ফ্লাড হয়েছে হিউম্যানিটেরিয়ান কজে, উনি সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, আমরা সুন্দরভাবে পেয়েছি। হি ইজ এ ব্র্যান্ড। So from that perspective, yes, we are very lucky. But going forward, in the great words of the great man, he said that business should be sustainable and be a job maker, don't be a job seeker. So Dr. Yunus Saib, আমাদের চট্টগ্রামেরই মানুষ, he is our pride. I won't say he belongs to Chittagong, he belongs to the nation. We are proud of him. আমি যখন স্টুডেন্ট ছিলাম, উনি যখন নোবেল জয়ী হন, তখন আমি অস্ট্রেলিয়া পড়াশোনা করি, এবং আমাদের জন্য এটা একটা প্রাউড মোমেন্ট ছিল ওই সময়। কারণ তার আগে বাংলাদেশ জানা যেত দুইটা কারণে, একটা ছিল ফ্লাড আর একটা ছিল হোয়াইট হয়ে আসতো বাংলাদেশ বিদেশে গেলে টেস্ট ক্রিকেটে। তো আলহামদুলিল্লাহ উনি যখন জিতলেন, তখন আমাদের একটা প্রাউড মোমেন্ট ছিল যে আই বিলং টু বাংলাদেশ, দ্য কান্ট্রি অফ ইউনুস। তো এটা একটা প্রাউড মোমেন্ট, বাট আগেইন উই হ্যাভ টু বি কেয়ারফুল যে ওনাকে আমরা এত সুনামও যেন না করি, যেন উনি আবার এটা অন্যভাবে যেন না নেয়। প্রিভিয়াসলি আমাদের আগের জেনারেশন যেসব ভুল করেছে, বাট আমার রিকোয়েস্ট থাকবে, যদি ডক্টর ইউনুস সাহেব যদি কাছে আমি কোনোদিন সুযোগ পাই, আমি বলবো যে উনি যে দুইটা আমাদেরকে জাতি হিসাবে এবং সারা পৃথিবীকে উনি বলেছে যে বি আ জব মেকার, এটা সুযোগ আমাদেরকে দেন, আমাদেরকে উদ্যোক্তা হতে দেন। কারণ বাংলাদেশের যে রেড টেপ আছে, একটা ভালো কোম্পানি করলে আপনাকে বেঁধে নিয়ে যাবে। একটা ভালো কোম্পানি করেন, ভালো ব্যাংক করেন, ভালো ইন্স্যুরেন্স কোম্পানি করেন, আমাদের দোষ আমরা কেন একটা ইন্স্যুরেন্স কোম্পানি করেছি যেটা 7 দিনে ক্লেম দেয়, অন্য আর কোনো কোম্পানি এটা করতে পারেনি। 7 দিনে ক্লেম দেয় কেন, এটা আমাদের দোষ। আমাদেরকে কত রকমের আপনার উইথাউট ডুইং ডিউ প্রসেস অফ দ্য ল কোম্পানির বোর্ড ভেঙে দিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে আসছে, মানে যা তা অবস্থা। একটা হস্টাইল টেক ওভার করার জন্য অল রেসিপিস ওয়ার দেয়ার। চাচা বললেন যে উপরে আল্লাহ আছে, যে স্টুডেন্টরা রাস্তায় নেমেছে ঠিক, সাথে মানুষও নেমেছে ঠিক, এবং সারা দেশের মানুষ দোয়া করেছে যে এবার যেন মুক্তি পায়। এবং দেখেন আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে, দেশকেও মুক্তি দিয়েছে, এখন মনে হয় ইনশাল্লাহ সোনালীকেও মুক্তি দিবে। আশা করি আগামীতে যেন এইসব জিনিস না হয়, নাহলে কিন্তু উদ্যোক্তারা এই দেশে থাকবে না। জিলু ভাই, আমি যদি দেখি বারবার এই জিনিসই হচ্ছে, এখন সরকার পতনের পরেও যদি একই জিনিসই হয়, তাহলে আমি চিন্তা করবো আমার দরকার কি। আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, ব্যবসা রান করা, ম্যানেজ করার এডুকেশন আছে, আমি তো বিদেশে যে একটা ভালো চাকরি করতে পারি, বা ভালো ব্যবসা নিজে বিদেশে যে করতে পারি। আমি দেশের জন্য কেন করব? দেশের জন্য করে যদি আমি পানিশমেন্ট হয় যে আমাকে বেজ্জত করবে, এটার জন্য আমাকে মারধর করবে, রাতের আধারে আমাকে থ্রেট দিবে, আমাকে এবং শুধু এটা না যে আপনার সরি আমি সময় নিচ্ছি একটু, শুধু এটা না যে সিভিল সার্ভেন্টরা এটাতে ইনভলভ। ভোট ছাড়া যারা আপনার ট্রেড বডির রিপ্রেজেন্টেটিভ হয়েছে, তারা পর্যন্ত এইসব জিনিসে ইনভলভ হয়ে গেছে। কারণ তারা ভোট ছাড়া কারা এসছে ট্রেড বডিতে? যাদের পিছনে গডফাদার্স ছিল, যাদের পিছনে প্রিভিয়াস সরকারের একটা সাপোর্ট ছিল। সো ওদের তো ইনভিনসিবল, তাদের কোম্পানি ভুল করুক ভালো করুক, টাকা দেখ না দেখ, ডাজন্ট ম্যাটার, ওরা হচ্ছে ক্লিন পিপল। আমরা টাকা দিই, তারপরে আমাদেরকে ফোন করে থ্রেট দেয়। এবং সরকার বদলের পরে একই মানুষরাই বলে আবার ফোন করে যে আমার বাবা কিন্তু বিএনপির এমপি ছিল। তা আমি ওনাকে একজনকে ভদ্রলোককে বলেছি, আপনার বাবা বিএনপির এমপি হতে পারে, কিন্তু গত 11 বছর বিএনপির শব্দ আপনার মুখ থেকে শুনি নাই। আর বিএনপি আওয়ামী লীগ আমাকে ডাজ নট মেক এনি ডিফারেন্স। ভালো মানুষ হন, তাহলে আপনাকে সম্মান দেব। আপনি ট্রেড বডির রিপ্রেজেন্টেটিভ হয়েছেন, আমি ট্রেড বডির মেম্বার, আমাকে বাঁচানোর চেষ্টা না করে আমার কোম্পানি ধ্বংস করে দেন। সো দিস ইজ দ্য প্রবলেম, লেট আস চেঞ্জ দ্যাট। রাইটলি এই বক্তব্যটাই রাইটলি হি সেড যে আমার বাবা মুখে, আমি ট্রেড বোর্ডের কথাটা একটু বলি, ট্রেড বডিগুলোতে চিটংয়ের চেম্বারের কথাই বলি একটু করে। মানে এটা তো আপনি বলবেন, কিন্তু আসলে কি হওয়া উচিত? ট্রেড বডিগুলোর যেভাবে পলিটিসাইজেশন হয়েছে, ব্যবসায়ীরা অবশ্যই রাজনীতি করতে পারেন, তারা একটা ট্রেড বডির নেতৃত্ব আসতে পারেন, কিন্তু যেটা দানিয়েল বললেন যে তার কমিউনিটির স্বার্থ না দেখে, মানে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে ওই যে তোষণ করা এবং নিজের আখের গোছানো, এর বাইরে কিছু হয় না। যদি আপনি আইনের কথা বলেন আমাকে, এই এখন হয়তো আমাদের এটাই রাইট টাইম টু ডু সামথিং স্পেশাল বলবো। যেমন এমপি হইলে উনি ধরেন ট্রেড বোর্ডের প্রেসিডেন্ট হইতে পারবেন না, কোনো ট্রেড বোর্ডের প্রেসিডেন্ট হইতে পারবেন না এমপি হইলে, যদি সে মানে এরকম একটা আইন হইতে পারে। কারণ উনি এমপি হওয়া, ওই এরিয়ার এমপি হয়, ওই এরিয়াতেই ওনার চেম্বার বা যেটাই ট্রেড বোর্ডে যেটাই হোক সেটার প্রেসিডেন্ট, ওনার অনেক বেশি ক্ষমতা থাকে। এই ক্ষমতায়নটা কমাইতে হবে, তার জন্য আইন করা যেতে পারে একটা, যদি আপনি সমাধানের পথ চান। কারণ বারবার একই জিনিস হচ্ছে। শুধু আমি তো আপনার শোতে আগেও বলছি, আবারও আজকে বলি,
17 বছর যাবৎ ওনারা ছিলেন, একজন পাঁচবার চিটাগং চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন মাহবুব সাহেব, যিনি বিসিসিআই প্রেসিডেন্ট বর্তমানে, এখনও আছেন উনি, বাট কেমনে আছে আমি জানি না এখনও। তো চিটাগংয়ে সেম ওনাদের ছেলে, লতিফ সাহেবের ছেলে এমপি, ওনার ছেলে প্রেসিডেন্ট, মাহবুব সাহেবের মেয়ে ভাইস প্রেসিডেন্ট, বাকি 8 জন 9 জন ওনার ফ্যামিলির লোক। যদিও সবাই পদত্যাগ করছে, আমরা সবাই ওখানে বলছি যে এইভাবে চলতে পারে না। আমরা আগে এখন আপনি প্রশ্ন করতে পারেন না, আগে বলেন নাই কেন? আমরা আগে বলছি, আমরা নমিনেশন পেপার কিনছি, জানেন নমিনেশন পেপার আমাদের একটা বুলটুল বলে বাদ করে দিচ্ছে। অনেকবার চেষ্টা করছি আমরা বলার, তখন সুযোগটা ছিল। আজকে বাংলাদেশের এই পট পরিবর্তনের এই মুহূর্তে আমরা এই সংস্কারটা চাই, বিশেষ করে ট্রেড বোর্ডের ক্ষেত্রে। ট্রেড বোর্ডগুলো না বাঁচলে আপনি যদি বিশেষ করে আরও মফস্বলে যদি যান, আরেকটু ভিতরে যদি যান, রংপুর চেম্বার, অমুক চেম্বার, যেসব ওখানে একদম পুরো পরিবারতন্ত্র চলতেছে, একতন্ত্র এবং পরিবারতন্ত্র। ওখান থেকে ব্যবসায়ীদেরকে যাতে মোটিভেট করা যায়, এবং ওই এরিয়ার এমপি যিনি উনি এবং উপজেলা চেয়ারম্যান যিনি, ওনারা কোনো তারা রাজনীতি করবেন, তারা যাতে ব্যবসার ওই জায়গাটার চেয়ারটাতে বসতে না পারে, সেরকম একটা আইন করা উচিত। এবং আমার মনে আমার কথা যদি কেউ শুনে, বিশেষ করে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আমরা ওনাকে বরাবরই পছন্দ করি। ওনার পছন্দের ব্যাপারে আমাদের কখনো, এবং টকশোতে আমরা ওনাকে সবচেয়ে বেশি দেখতাম, আমরা ওনাকে টকশোতে দেখতাম এবং ওনার কথাগুলো শিখতাম, বুঝতাম। ওনার থেকে আমরা এই জিনিসটা আশা করি আমি স্পেশালি। এবং আপনি যদি কখনো যদি সুযোগ হয় আপনার এখানে, এখন তো আসবেন না, হয়তো আসলে যদি হয়, এই জায়গাটা একদম ঠিক করে দেওয়া উচিত যে ট্রেড বোর্ডের হেড অফ দ্য ট্রেড বোর্ডে কোনোভাবেই রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধাপ্রাপ্ত কোনো লোক যাতে এখানে বসতে না পারে, তাহলে এটার প্রেশারটা আমাদের ট্রেডের উপর পড়ে। যেমন বিজিএমের প্রেসিডেন্ট যিনি, উনি সামহাও প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্টের পরে দেখেন আগের একজন শিল্পমন্ত্রী হয়ে গেলেন, এমপি হয়ে যান, মন্ত্রী, তার শিল্পমন্ত্রী না, শিল্প সম্পাদক হয়ে গেলেন। বিজেপির প্রেসিডেন্ট সিদ্দিক ভাই শিল্প হইতেই পারেন, আপনি বিজেপিটা ছেড়ে দেন ভাই, বিজেপিটা ছেড়ে ওইটা করেন, আপনি রাজনীতিটা করেন। আমার আজকে সকালে পড়তেছিলাম, নীতির জন্য রাজনীতি করেন। মানে আজকে আমি এক জায়গায় দেখতেছিলাম, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। নীতির জন্য রাজনীতি করেন, জীবিকার জন্য ব্যবসা করেন, সেবা দেওয়ার জন্য চাকরি করেন। এই 3টা জিনিস যদি মেনটেন করতে হয় পারি আমরা, তাইলে এই রূপান্তরের গল্প থেকে আমরা বেরোতে পারবো। কারণ বারবার হোঁচট খাচ্ছি আমরা। আবার ওই 40 যখন 40 ছিল, 40 বিলিয়ন রিজার্ভ ছিল, তখন আমরা সবাই বলছি, এবং ফুলানো ফাফানো একটা গল্প ছিল, আমরা ধনী হয়ে গেছি, আমরা গ্র্যাজুয়েশনে যাচ্ছি, আমরা তো ধনীর পর্যায়ে চলে গেছি। গাড়ির ক্ষেত্রেই বলি, বাংলাদেশে নতুন ফ্যাক্টরি করতে হবে। আমরা তখন আমরা বড় লোক, আমরা ধনী লোক, আমাদের অনেক টাকা বাংলাদেশে, আমরা সিঙ্গাপুর হয়ে যাচ্ছি, আমরা মালয়েশিয়া হয়ে যাচ্ছি। এই গল্পগুলো প্রতিদিন শুনছি। আমরা যখনই সরকারের কোনো পর্যায়ে গেছি, বাণিজ্য মন্ত্রীর কাছে, হ্যাঁ পুরান গাড়ি বহুত দিন আনছো, দরকার নেই, সামথিং লাইক দ্যাট। বাবা আমার তো এখন পুরান গাড়ি না, আমার তো কোনো রকম একটা গাড়ি হইলেই চলে। আজকে বাংলাদেশের এবং পাবলিক ট্রান্সপোর্ট যেটা আপনার এখানে অনেকবার বলছি, সব জায়গায় বলি, এইটা হচ্ছে রাইট টাইম টু ডু সামথিং স্পেশাল। যেগুলো চাইনিজ বা ইন্ডিয়ান যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট আসে, এগুলো কিন্তু মানে ট্যাক্সেবল না। তো ট্যাক্সই যদি না হয়, তাহলে আপনি এই গাড়িগুলো রাস্তায় কেমনে চলবে? তার চেয়ে যদি জাপান থেকে যদি পুরাতন 5 বছরের গাড়ির মধ্যে আনতে পারি না আমরা, এটা যদি 10 বছর করে দেওয়া হয়, জাপানে কিন্তু অগণিত ভালো গাড়ি, অগণিত অনেক কম টাকায়, ধরেন যেটা এখানে 3 কোটি টাকা দিয়ে কিনতেছি, ওইটা আমরা 40 লাখ টাকায় দিতে পারবো। এই পাবলিক ট্রান্সপোর্টের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে গণপরিবহনের ক্ষেত্রে বাস সার্ভিসগুলো চালে। ভালো বাস পেলে কিন্তু আপনি আপনার গাড়িটা বের করবেন না, এই রাস্তায় জ্যাম, ট্রাফিক জ্যামের প্রধান সত্য হচ্ছে আপনি পাবলিক ট্রান্সপোর্ট দিতে হবে। আমি যদি পাবলিক ট্রান্সপোর্ট দিতে পারি, এবং স্কুলগুলা প্রতিটা আমার ছেলে, আমি বড় লোক, হঠাৎ করে আমি তো বড় লোক হয়ে গেছি, আমার ছেলে ওই স্কুলেই পড়তে হবে, একই স্কুলে সবাই বের করতেছে, এরিয়া ওয়াইজ স্কুলগুলো করতে হবে। এই সংস্কারগুলো খুব জরুরি। এই দেশকে যদি সত্যিকার অর্থে আমরা ভালোবাসি, এই মুহূর্তে আমাদের সংস্কারের জায়গাগুলো হচ্ছে মানে যে এরিয়াতে থাকবেন সেই এরিয়ার স্কুলে কিন্তু ভর্তি করাইতে হবে, আপনি অন্য স্কুলে ভর্তি করাতে পারবেন না। এটা কিন্তু মানে সব দেশগুলোতে এরকমই, আপনি অন্য দূরে কোথাও গিয়ে আপনি ভর্তি করাতে পারবেন না। আর আমাদের এই মেকানিজমটা যারা আছেন, হয়তো যারা আছেন ওনারা আরও লোকজন নিয়ে এলো, যদি সিভিল সোসাইটি থেকে আরও লোকজন যদি করে এগুলো সংস্কার করা দরকার, শিক্ষা পদ্ধতি, এবং খুব শীঘ্রই এটা করা জরুরি। সো মিস্টার দানিয়েল, যদি একটু বলেন যে মানে টু রান এ বিজনেস স্মুথলি অ্যান্ড ফেয়ারলি,
কি ব্যারিয়ার্স আসলে বাংলাদেশে আছে যেগুলো ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার? সব সমস্যার সমাধান একটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না, বাট আপনি কি মনে করেন এই যে রিফর্ম শব্দটা তো একটা মানে বহুল আলোচিত শব্দ, কিন্তু আসলে কি প্র্যাকটিক্যালি কি করা দরকার যেটা তারা ইমিডিয়েটলি করতে পারেন বলে আপনি মনে করেন? রাইট, আমার মনে হয় যে যদি একটা জিনিস, যদি জাস্ট একটা জিনিস যদি করতে পারি, আমি যদি চাইতে পারি, আমি বলবো সিম্পলিফিকেশন অফ কমিউনিকেশন। আপনি কাস্টমসের কথা আপনার এখানে আমার মনে হয় সবাই এসে বলে, আমরাও বলি সবসময়। কাস্টমসের সব থেকে বড় সমস্যা কি, তাদের সার্কুলারের শেষ নেই। এত সার্কুলার আছে, আপনার যে আইও বা যে আপনার অ্যাপ্রেজার আছে, অ্যাপ্রেজার সাহেব যদি আপনাকে একটা পছন্দ করে, আপনাকে পার্টিকুলার ইয়া দিয়ে আপনাকে পার করে দিতে পারে, আবার আপনাকে পছন্দ করলো না, আরেকটা সার্কুলার দিয়ে আপনাকে আটকে দিবে। তাহলে এইটা হওয়া উচিত না। দের শুড বি এ সিঙ্গল স্ট্যান্ডার্ড এবং কমিউনিকেশন শুড বি সিম্পলিফাইড। বিদেশিরা বাংলাদেশে এসে ব্যবসা করতে কেন ভয় পায়? আমরা তো বিদেশিরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে করতে চায়, কিন্তু ভারতে যাই করছে কেন? ভারতের তো কোনো সাকসেস স্টোরি নাই গার্মেন্টসের, কিন্তু আপনি দেখেন এখন ভারতে চাইনিজরা যায় কিন্তু ব্যবসা ফ্যাক্টরি লাগাচ্ছে। দে আর রাইভালস, জিওপলিটিক্যাল রাইভালস, বাট দে আর গোয়িং টু ইন্ডিয়া টু সেট আপ দেয়ার ফ্যাক্টরিজ দেয়ার। Whereas Bangladesh is the perfect place to have a garments factory. কেন বাংলাদেশে আসে না? কারণ ল তো বুঝে উঠতে পারে না। ওরা কি বুঝবে? আমরাই তো বুঝি না, আমরাই বুঝি না। আপনার কমার্শিয়াল যতক্ষণ পর্যন্ত সিএনএফ কমার্শিয়াল এরা যায় আপনার কাস্টমসের লোকের সাথে ভালো সম্পর্ক করবে না, বিরিয়ানি ভাতের সম্পর্ক করবে না, অতক্ষণ পর্যন্ত আপনার প্রপারলি কোনো মাল ছুটবে না। আপনি ইপিজেডে থাকেন আর আপনি যেখানে থাকেন, হ্যাঁ আপনি যদি অলিগার্ক হয়ে থাকেন, আপনি ফ্যাব্রিক বলে যদি আপনি ওখানে স্যুটের কাপড়ও নিয়ে আসেন, নিড ফ্যাব্রিক বলে, ওটা কেউ ধরবে না। কিন্তু আমরা যারা সাধারণ ব্যবসায়ী, আমাদের ক্ষেত্রে কিন্তু যেটা প্রযোজ্য, যে কমিউনিকেশন চেইন অফ কমিউনিকেশন আমাদেরকে মেনটেন করা হয়, উই ডু নট নো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পলিসি। একইভাবে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ ব্যাংকেরও মার্শাল্লাহ অনেক অনেক সার্কুলার আছে। এখন কেউ এক্সিট পলিসি নিতে চায়, কেউ লোন শোধ করতে চায়, তাকে লোন নেওয়ার সময় যতবার দৌড়াইতে হয়েছে, লোন শোধ করার সময় অতবার দৌড়াতে হয়, আরও বেশি দৌড়াতে হয়। সাথে আমি একটু একটা লাইন যোগ করে দিই, আমি ইয়ে খেয়ে ফেলবো। ভ্যাট যেটা ইম্পোর্ট করছি আমি, ইম্পোর্ট করার পর একটা ভিএটি দিতে হবে, ভ্যালু এডেড ট্যাক্স। আপনি সরকারের সাথে যারা ছিল, সুবিধাপ্রাপ্ত যারা ছিল, তারা দুইটা সুবিধা পেত এখানে। আপনি চেম্বার করেন, আপনি চেম্বারে আপনি ইম্পোর্ট করেন, আপনি নেতা, আপনি আবার রাষ্ট্রের নেতা, আপনি এমপি, আপনি মন্ত্রী, সেক্ষেত্রে আপনি ভ্যাট ফাঁকি দিচ্ছেন, এটা কিন্তু অনেক টাকা। আমাদের চিটাগংয়ের এই গ্রুপের 7টা অ্যাসালাম গ্রুপ, যতগুলো ইম্পোর্ট ছিল, মানে খাদ্যশস্য ইম্পোর্ট তো বাংলাদেশে মানে মনোপলি ছিল, বিশেষ করে চিনিটা। ওরা চিনি সম্ভবত 5,000 কোটি টাকার ব্যাট এই যাবৎ দেয় নাই, এনে বিক্রি করে দিয়েছে, কিন্তু কোনো ব্যাট দেয়নি। তো আমার দেশটা চলবে কেমনে রে ভাই? আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন একবার, ওইটাই দানিয়েল বলছেন। সো আমি মনে হয় যে সিম্পলিফিকেশন অফ বিজনেস, ইজ অফ ডুইং বিজনেসের জন্য কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। যে সিম্পলিফিকেশন অফ কমিউনিকেশন, আপনার যেটা পলিসি আছে, আপনার যেটা সার্কুলার আছে, একটা দেন। একটা বিষয়ে 5টা সার্কুলার 10টা সার্কুলার দেওয়ার কোনো মানে নেই। মেক ইট ভেরি সিম্পল। ল্যাঙ্গুয়েজ অলসো শুড বি ভেরি সিম্পল। কারণ ব্যবসায়ী কিন্তু সবাই আপনার ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে না বা হার্ভার্ড থেকে পড়াশোনা করে আসে না। ব্যবসায়ী কিন্তু সবাই কিন্তু ব্যবসা করে। আপনার যারা সার্ভিস সেক্টরে আছে, তাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইজ একটা সার্টেন স্ট্যান্ডার্ডে আছে, মিডিয়ান এডুকেশন কিন্তু একটা সার্টেন স্ট্যান্ডার্ড। যারা আমরা ব্যবসায়িক, সবাই কিন্তু বলতে পারবে না যে সবাই ভালোভাবে শিক্ষিত। তো এই কারণে কমিউনিকেশন শুড বি আরও ইজিয়ার। কারণ আপনার সরকার শুড নট বি সেটিং পলিসিস টু ক্যাচ মি অ্যাজ এ থিফ। মাই গভর্নমেন্ট শুড বি দ্য গভর্নমেন্ট দ্যাট ইজ মাই গভর্নমেন্ট, দ্যাট শুড সাপোর্ট মি। যেটা চাচা বললেন যে সরকার আমাদের কাজ করা উচিত, ব্যাংক আমাদের কাজ করা উচিত। কিভাবে ব্যাংক আমাকে ওপেন লোন দিলে এটা আমার জন্য কাজ না। ব্যাংক শুড বি সিনসিয়ার ইন ইটস কমিউনিকেশন উইথ মি, যে দিস ইজ দ্য পলিসি ভাইয়া, তুমি নাও, তুমি টাকা যখন ফেরত দিতে চাবা, তুমি এই জিনিস করবা, তোমার কারো কাছে তদবির করতে হবে না। আজকে আমি টাকা ব্যাংকে যদি ফেরত দিতে চাই, আমার ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে আপনার জিএম সাহেবের যে পিয়ন আছে, সবার সাথে আমার দেখা করতে হবে, সবার সাথে আমার বিকাশের সম্পর্ক রাখতে হবে। আমি তো এটা করলে তো আমি নিজে করাপ্ট হয়ে গেলাম। তাহলে আপনি দেশ ভালো চাচ্ছেন কিভাবে, ব্যবসায়িকটা ভালো হবে কিভাবে? আপনাকে যদি সিস্টেম যদি করাপ্ট করতে হয়, উইদাউট করাপশন, ইফ ইউ ক্যানট লিভ ইন দ্য সিস্টেম, দেন ইউ আর করাপ্ট ইউরসেলফ। আইদার ডোন্ট লিভ ইন দ্য সিস্টেম অর চেঞ্জ দ্য সিস্টেম। আর একটা জায়গায় একটু আগে যেহেতু আপনার ট্রেড বডি নিয়ে কথা উঠছিল, তো ট্রেড বডিরও কিন্তু আসলে যে সব যে খারাপ তা না। একটা জায়গায় আমার মনে হয়, যদি আমার ছোট জ্ঞানে যদি আপনি অ্যালাউ করেন, ট্রেড বডিতে আমার সলিউশন আমি যেটা দেখি চোখে, যে আপনার ইলেকশন হওয়া উচিত।
ইলেকশন ছাড়া ট্রেড বডি ইলেকশন হওয়া উচিত এবং Election হওয়া সেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত কোনোভাবেই একেবারেই। কারণ মানে সরকারি দলের হলে কোনো সমস্যা নাই, কিন্তু সরকারের নিয়ন্ত্রণ থাকা যাবে না। নিয়ন্ত্রণ আমার হিসাবে দেখেন এবং ভোটাররা চাইলে বিরোধী সমর্থক একজন করতে পারে, করা বা উচিত। নিরপেক্ষও করতে পারে। নিরপেক্ষ করা উচিত, কারণ এখানে না, সরকার একটা অনেক সময় আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবার সময় তারা বলেছেন, বা বিশেষ করে যারা ট্রেড পলিটিক্সের সঙ্গে যুক্ত, যে সরকারি দলের হলে তার সঙ্গে সহজে সরকারের সম্পর্কটা তৈরি করা যায়। কিন্তু এর আগে আমরা বিভিন্ন সময় 80-এর দশকে বা 90-এর দশকে দেখেছি সেটা দরকার পড়েনি আসলে। দরকার পড়ে না, বরং তারা অনেক পাওয়ারফুল ট্রেড বডি। কারেক্ট। এবং আমি আপনাকে উদাহরণ দিই, কয়েকদিন আগে কাজী মনিরুজ্জামান সাহেব, উনি আপনার বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, ফর্মার প্রেসিডেন্ট, এবং উনি বিএনপির জন্য ইলেকশন করেছেন নারায়ণগঞ্জের ওখানে। তো গাজী সাহেবের বিরুদ্ধে ওনার ইলেকশন হতো রূপগঞ্জে। দেখেন, যখন গাজী সাহেবের ফ্যাক্টরিতে আগুন দিল, দ্য ফার্স্ট পার্সন টু বি দেয়ার ওয়াজ মনিরুজ্জামান সাহেব, অ্যান্ড হি অ্যাক্টেড লাইক এ লিডার। কারণ উনি কিন্তু দুঃখটা বুঝে যে একটা ইন্ডাস্ট্রি কষ্ট, আপনি আমাকে পছন্দ করছেন না, আপনি আমাকে সরাই দিবেন, আমার বিরুদ্ধে মামলা করবেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। একটা ফ্যাক্টরিতে 5000 শ্রমিক কাজ করছে, ওই 5000 শ্রমিকের কিন্তু 3 জন করে হলে 15,000টা মানুষ কিন্তু এই ফ্যাক্টরি দ্বারা চলছে। এই 15,000 মানুষ যখন খরচ করবে সোসাইটিতে, ওই ইকোনমি কিন্তু বুম করবে। ফ্যাক্টরিটা ধ্বংস করে দেন, আপনার ওই ছোট একটা ইকোনমিও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। একইভাবে আমি দেখেছি যে আমাদের ট্রেড বডির এরকম, আমার শ্বশুরও ট্রেড বডির প্রেসিডেন্ট ছিলেন। তো উনিও প্রেসিডেন্ট যখন ছিলেন, আপনি যেটা বললেন যে সরকারি পক্ষের সাথে সম্পর্ক থাকা বা না থাকা, উনি তো না বিএনপি করছেন না আওয়ামী লীগ করছেন, তো উনি কিন্তু প্রেসিডেন্ট দোনো পার্টির সময় উনি প্রেসিডেন্ট ছিলেন। তো তখন আপনার চাইল্ড লেবারও অ্যাবলিশ হয়েছে, তখন আপনার জিএসপি সুবিধাও পেয়েছি, তখন আমরা কোটাও পেয়েছি, সব সুবিধাই পেয়েছি, সো এবং ইউডি পেয়েছি। তো যেগুলি নিয়ে আমরা এখনো গর্ববোধ করি, এইসব জিনিস কিন্তু কখনো সরকারের সাথে মিলে ঝুলে না। একমাত্র ম্যান্ডেট নিয়ে যখন কেউ আসে, তখন সরকারও ভয় পায় যে এই ব্যক্তিকে যদি আমি রংফুলি কোনো কথা বলি, তাহলে এর ভোটাররা কিন্তু এসে আমাকে ধরবে। তো এই জিনিসটাই দরকার আমাদের ট্রেড বডিগুলো। ক্লোজিং রিমার্কস খুব ছোট্ট করে। যদি ওইটাই যে ভোটের মানে গণতন্ত্র, রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলবে, প্রত্যেকটা জায়গায় নির্বাচন হইতে হবে। কারণ আগে কিন্তু ঠিক আপনি যথার্থই বলছেন একটু আগে, যে আব্দুল আল মিন্টু কিন্তু 2বার বিসিসিআইর প্রেসিডেন্ট ছিলেন, একবার সম্ভবত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন, আরেকবার শেখ হাসিনা ছিলেন, কিন্তু উনি দুজনের সাথে কাজ করছেন। এটাই হওয়া উচিত আমাদের দুই পক্ষের সাথেই। এবং আগে যখন আনিসুল হক যখন বিসিসিআইর প্রেসিডেন্ট ছিল, তখন কিন্তু পক্ষপাত দুষ্ট ছিল না। আস্তে আস্তে প্রত্যেক সব কিছুতে আপনি পক্ষপাত দুষ্ট মেইনলি এফবিসি গত এই 10 বছর যাবত এফবিসির প্রেসিডেন্ট সিলেক্টেড করতে গিয়ে আসতে হবে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিলেক্টেড হয়ে আসতে হবে। এই জায়গাগুলো থেকে বের হতেই হবে, ওহি নাজিল হতে হবে। ওহি নাজিল হওয়ার থেকে আমরা আপনার চেষ্টা করছি। এবং এরা করে কি, যেহেতু ওনার নমিনেটেড, উনি ওই ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট, আপনি আরেকদিন যথার্থ বলছিলেন এটা, যে আমি তো আমার জন্য, আমি তো ওনার কাছ থেকে চাইতে পারবো না, উনি তো, আমি ওনার দানে পাইছি, এটা ওনার দয়ায় পাইছি, আমি ওনার কাছে বার্গেন কী করবো, আমার এইটা ঠিক করে দেন, আমার ব্যাট ঠিক করে দেন, আমার সমস্যা ঠিক করে দেন। ব্যাটের হাজার সমস্যা, ব্যাটের অফিসারগুলো এখনো পর্যন্ত, আগামীকাল কী করবে জানি না, গতকাল মানে এই সময়টাতে তারা দে আর মেকিং মানি, বিনা কারণে আপনাকে একটা ব্যাটের মামলা দিয়ে দিল, আপনি নেগোশিয়েট করেন। এইখান থেকে, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরোতে হবে। শেষ কথা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শেখ মোহাম্মদ দানিয়েল এবং মিস্টার হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনার সময় জুড়ে। দর্শক, আমরা কথা বলছিলাম অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে। সংকটটা আছে, সংকটটা গভীরে, কিন্তু সেটা উচ্চারিত হয়নি ব্যবসায়ীদের মুখেও। নানান চাপে পড়ে, নানান সংকটের মধ্য থেকে এবং খানিকটা ভয়ের মধ্যে থেকে এক ধরনের বয়ান আমরা শুনেছি, উন্নয়নের বয়ান, কিন্তু
উন্নয়নের বয়ানের মধ্যেও একটা অলিগার্সের শ্রেণী বাংলাদেশে তৈরি হচ্ছে, সেটাও আমরা দেখেছি। এবং সব মিলিয়ে একটা ভয়াবহ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সংকটের মধ্যে বাংলাদেশ নিপতিত হয়েছে। সেখান থেকে অনেক তরুণের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে যাত্রা শুরু করেছে। কি দরকার? ইজ অফ ডুইং বিজনেস বা কস্ট অফ ডুইং বিজনেস এগুলো কমিয়ে আনা, সহজ করা, তার জন্য সিম্পলিফিকেশনস অফ কমিউনিকেশন সেটা ওনারা বলেছেন। এবং একই সঙ্গে ওনারা যেটা বলেছেন যে সিভিল সার্ভিসে বড় পরিবর্তন আনতে হবে, বিশেষ করে তাদের মানসিক গড়নের মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত রিস্টোর করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। এবং সবচেয়ে বড় কথা যে ট্রেড বডিগুলোর গণতান্ত্রিকরণ করতে হবে, গণতন্ত্রায়ন করতে হবে, নিশ্চিত করতে হবে। এবং সেটা যদি করা যায় তাহলে সংকটের সমাধান অনেকখানি হবে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে পলিটিসাইজ করবার মধ্য দিয়ে সংকট সমাধান হবে না, বরং আরও খারাপ হবে। কাজে এই জায়গায় এই সরকার যথেষ্ট পরিমাণে কাজ করবার সুযোগ আছে এবং সেটা সমাদৃত হবে যদি তারা করতে পারেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।